একটা অপূর্ব নদী বয়ে চলেছে গ্রামের বুক চিরে। সেই নদীর জলে ভেসে আছে বেশ কয়েকটা নৌকা। প্রতিটা নৌকাতেই এক একজন মাঝি, সূর্যের আলো গায়ে মেখে এক একজন ব্যস্ত আপন গন্তব্যে পৌঁছে দিতে। লোকজন নৌকায় চেপে ঘাটে নামছে, কেউ ফিরছে আপন বাড়ি, কেউ বা চলেছে হাটে কিংবা মেলায়। চারপাশে যেন জীবনের এক অবিচল ছন্দ। নদীর পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক পুরনো বটগাছ, ছায়া মেলে বসে আছে চুপচাপ। সেই বটগাছের তলাতেই বসেছে এক গ্রামের বাৎসরিক মেলা, যেটা প্রতি বছরই হয়। মেলায় বসেছে রকমারি দোকান, মাটির খেলনা, আরও কত কি। সেখানে ছিল একটা লাল জিলাপির দোকান। দোকানের সামনে দাঁড়ালেই গরম রসে ডুবে দেওয়া লাল জিলাপির গ্রানে মনটা কেমন যেন করে ওঠে। পাশে বসেছে বাউল গানের আসর আর শিশুদের জন্য ঘূর্ণায়মান নাগরদোলা। সেখানে দাঁড়িয়ে মহেশ বাবু ও দেববাবু কথা বলছে। ইয়ে মহেশ, দেখছি আমার আগেই তো মেলাতে এসেছিস। আমি আরো তোকে কত খুঁজছিলাম। বছরে একবারই মেলা হয়, না এসে থাকতে পারি? আমি ভাবছিলাম তুই হয়তো চলে গিয়েছিস, তাই মনে মনে ভাবলাম মেলায় গিয়েই দেখা করে নেব। হয়েছে, তোকে আর বাহানা দিতে হবে না। চল গিয়ে গরম গরম জিলাপি খেয়ে আসি। সারাদিন ধরে মেলা নিয়ে গ্রামের প্রতিটি গলি, প্রতিটি আঙ্গিনা যেন কেমন শূন্য হয়ে পড়েছে। দোকানপাট বন্ধ, খেলার মাঠ ফাঁকা, পুকুর পাড়ে নেই কোনো কোলাহল। সবাই মজেছে সেই বট গাছের নিচের বিশাল মেলায়। এই আনন্দের মাঝেই গ্রামের এক প্রান্তে রয়েছে পরিত্যক্ত রাজবাড়ি, যেটা বহু বছর ধরে বন্ধ পড়ে আছে। এই সন্ধেবেলায় যখন সূর্য অস্ত যাচ্ছে, আকাশ লালচে হয়ে যাচ্ছে, ঠিক তখনই রাজবাড়ির দোতলার জানালাটা জ্বলে উঠল। কে জ্বালালো সে আলো? গ্রামের কেউ জানে না, কেউ বোঝেও না। শুধু বাতাস কেমন যেন ভারী হয়ে ওঠে। সেই রাস্তা দিয়ে চলে গেছে মেলায় যাওয়ার পথ। সেদিক দিয়েই ফিরছিল বিপুল কাকা ও হরিদাদু, আর ঠিক তখনই তাদের চোখে পড়ে সেই আলো। তুই দেখো, রাজবাড়িতে আলো জ্বলছে। কে এলো এই বাড়িতে এত বছর পর? আমার বয়স যখন 20 ছিল, সেই সময় হঠাৎ করে রাজবাড়ি থেকে সবাই চলে যায়। 50 বছর থেকে এই রাজবাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তবে কি কোনো ডাকাত পড়লো নাকি? আমাদের এখনই গ্রামে খবর দিতে হবে। চলো। রাজবাড়ির সামনে দাঁড়িয়ে গেছে একদল গ্রামবাসী। বাড়ির বিশাল লোহার দরজার সামনে দাদু জোর গলায় হাঁক ডাকেন। কে এসেছে এই বাড়িতে? বাইরে এসো বলছি। ঠিক তখনই লোহার দরজাটি এক বিশাল শব্দে খুলে যায়। বেরিয়ে আসে একটা পুরুষ, উঁচা লম্বা, মুখে গম্ভীরতা, পোশাকে ধুতি আর পাঞ্জাবি। আহ, কি হয়েছে? তোমরা আমাকে এভাবে ডাকছো কেন? আগে আপনি কে? এই পরিত্যক্ত বাড়িতে আপনি কি করছেন? আমরা সকল গ্রামবাসী এটা জানতে চাচ্ছি। এই রাজবাড়ি ছিল আমার পিতামহের। তিনিই ছিলেন এই রাজবাড়ির রাজা। বুঝতে পারলে তোমরা? এই রাজবাড়িতে এখন আমি থাকব। তোমরা এবার আসতে পারো। লোকটির মুখে এমন একটা কণ্ঠ শুনে সবাই কিছুটা অবাক হলো। কেউ কিছু বলল না, একে অপরের দিকে সবাই তাকিয়ে রইল। অন্ধকার গ্রামের পথ ধরে তাদের পিছনে রয়ে গেল রাজবাড়ির বিশাল দ্বার। আবারও ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, টুকটুক শব্দ করে। সন্ধ্যা নামতে না নামতেই গ্রাম ঢেকে গেল এক অদ্ভুত নিস্তব্ধতায়। রোদের তেজ অনেক আগেই কমে গেছে, আর এখন চারপাশে কেবল পাখিদের ফিরে যাওয়ার শব্দ। গ্রামের একমাত্র পুরনো মুদি দোকানটাও হয়ে উঠেছে ছোটখাটো আড্ডায়। দোকানটা বিপুল কাকার। বহু বছর ধরে তিনিই চালান এই দোকান। সেখানে বসে আছে গ্রামের দুটি চেনা মুখ, হরিদাদু ও মহেশ। অপেক্ষা করছে কথাবার্তা শুরু হবার। বিপুল কাকা নিজে দোকানের ভিতরে বসে আছেন। হরিদাদু, আমার লোকটাকে ঠিক সুবিধার মনে হলো না গো। সত্যি কি সে রাজবংশের? আমি তো তাই ভাবছিলাম। লোকটার কথাবার্তায় কেমন যেন খটকা লাগলো।
আর আমরা ওখানে আর গিয়ে কি করব বল, বেশি মাথা ঘামানো ঠিক হবে না বাপু, বাদ দে। ঠিক তখনই দূর থেকে কারো পায়ের আওয়াজ শোনা গেল। ছুটে এলো দেববাবু, মুখ ভর্তি আতঙ্ক, চোখে যেন কিছু বলার তাড়াহুড়া। কি রে, কি হয়েছে? তুই এত ঘাবড়াচ্ছিস কেন? দাদু, সন্ধ্যা হয়ে গেল, আমার ছোট ভাই বিজুকে কোথাও পাওয়া যাচ্ছে না গো। কি বলছিস? বিচুকে পাওয়া যাচ্ছে না? এক মুহূর্তের জন্য যেন সব স্তব্ধ হয়ে গেল। চারিদিকে ছড়িয়ে পড়ল এক অজানা দুঃখের সুর। সবার মুখে একটাই প্রশ্ন, কোথায় গেল বিজু? সে মুহূর্তে বিপুল কাকা বলল, তোমরা সময় নষ্ট করো না, ভালো করে আর একবার সবাই মিলে খুঁজো ডেকে নি। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে বিপুল কাকা, আমরা সবাই মিলে খুঁজে দেখি, চলো ঠিক পেয়ে যাব। তাদের চোখে তখন ভয় আর আশার মিশ্র প্রতিচ্ছবি। দোকান ছেড়ে একে একে সবাই বেরিয়ে পড়ল। গ্রামের রাস্তায় চাঁদের ম্লান আলোয় ছায়া পড়ছে, পেছনে রয়ে গেল শুধু বাতাসে দুলতে থাকা দোকানের বাতি। অন্যদিকে গ্রামের পিছনে এক ধুলো মাখা সরু রাস্তা ধীরে ধীরে হেঁটে চলেছে সেই রাজবাড়িতে আসা অচেনা লোকটি। চারপাশে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে ঝিঝি পোকার টিপটিপ আওয়াজ। লোকটি পুকুর পাড়ের দিকে এগিয়ে যায়, ঠিক তখনই তার চোখে পড়ে পুকুর পাড়ের ঘাটে বসে আছে বিজু। এই যে বাবু, কে আপনি? এত রাতে এখানে বসে কি করছেন? কি হলো, কথা বলছো না কেন? তুমি কথা বলতে পারো না নাকি? ঠিক তখনই পিছন থেকে ছুটে এলো তিনজনের পায়ের শব্দ। দেবু, মহেশ আর হরিদাদু তিনজনেই ক্লান্ত, দুশ্চিন্তাগ্রস্ত, আর চোখ ছলছল করছে আশঙ্কায়। ওই তো বিজু ওখানেই বসে আছে। বিজু, তুই এখানে কি করছিস? রাত হয়ে গেছে, তোকে খুঁজে সবাই পাগল হয়ে গেছে। ওদিকে মা কাঁদতে কাঁদতে একদম ভেঙে পড়েছে। রোজ তুই সন্ধ্যার আগেই বাড়ি ফিরতিস, কি হয়েছে তোর সঙ্গে? দেববাবুর কথা শেষ হতে না হতেই চারপাশ যেন আরও একটু নিস্তব্ধ হয়ে পড়ল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, চোখে কোনো অভিব্যক্তি নেই, মুখ একদম ফ্যাকাশে, তার আচরণে অদ্ভুত এক শূন্যতা। এ কেমন আচরণ বিজু? হ্যাঁ, বিজু এমন করছে কেন? কোনো কথা বলছে না কেন? বিজুর এই নিঃশব্দতা চারপাশকে আরও অস্বস্তি করে তুলল। তিনজনের মনে ধীরে ধীরে জমে উঠতে লাগলো কৌতূহল, আর সেই কৌতূহলের নিচে চাপা পড়ল আতঙ্ক। দেখো, তোমরা যে কি ভাবছো আমি জানি না, আমি তো শুধু এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ ঘাটে বসে থাকা ছেলেটাকে দেখলাম, তাকে জিজ্ঞাসা করলাম এত রাতে এখানে কি করছে। ঠিক তখনই তোমরা এসে পড়লে। আমি বলছি সব এখানে কি করছি। হঠাৎই বিজুর শরীর যেন নিজে থেকেই ঢলে পড়ল মাটিতে। এক ধাক্কায় শরীরটা লুটিয়ে পড়তেই সেই দেহ থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক ছায়াময় অবয়ব, দেখতে অদ্ভুত, একটা ছোট ছেলের অবয়ব, কিন্তু তার চোখ জ্বলছে, দাঁতগুলো অস্বাভাবিক বড়, ঠোঁটে এক বিষাক্ত হাসি। তার উপস্থিতি মুহূর্তেই জমিয়ে দিল চারপাশের আভাস। হরিদাদু বলল, এ কি, কে রে দেবু? তোর ভাইয়ের দেহ থেকে এ কি বেরিয়ে এলো? ও কি বলবে, আমি নিজেই বলছি আমি কে। আমি ঠিক বিজুর মতোই ছিলাম আজ থেকে প্রায় 100 বছর আগে। তোমাদের সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে তার দাদু এই গ্রামের রাজা ছিল, আর তার ছেলে অর্থাৎ এই লোকটার বাবা ছিল আমার ছোটবেলার বন্ধু। কিন্তু সেটা রাজার সহ্য হতো না, কারণ আমি ছিলাম এক গরিব কৃষকের ছেলে। একদিন আমি আর রাজার ছেলে মিলে বাগানে খেলছিলাম, সেটা দেখে রাজা প্রচণ্ড রেগে যায়, আর রাগের মাথায় আমাকে মারতে মারতে শেষমেশ মেরেই ফেলে। তারপর আমার নিতর দেহটা পুকুর পাড়ে ফেলে দিয়ে যায় রাজা। আমি ফিরে এসেছিলাম প্রতিশোধ নিতে, কিন্তু রাজার এক শক্তিশালী তান্ত্রিক আমাকে বন্দি করে। বন্দি করার আগে সে বলেছিল এই আত্মা আবার ফিরে আসবে ঠিক 100 বছর পর। তাই রাজা আর তার বংশধরেরা রাজবাড়ি ছেড়ে পালিয়ে যায়, আর সেই প্রতিজ্ঞায় 100 বছর পূর্ণ হলো। আমি এখন ফিরে এসেছি। এই রাজবংশের শেষ রক্তবিন্দু এই রাজার নাতিকেই মেরে আমি আমার বহুদিনের প্রতিশোধ সম্পন্ন করব।
তবেই আমার আত্মার শান্তি মিলবে। তার কথা শুনে সবাই হতভম্ব। ওই লোকটার গলা শুকিয়ে আসে। সে বুঝতে পারে এবার তার আর রক্ষে নেই। তুমি কেন আমার দাদুর করা অন্যায় শাস্তি আমাকে দিতে যাচ্ছ? আমি তো কিছুই জানতাম না। তোমার মৃত্যুর পিছনে আমার তো কোনো হাত নেই। আমি সে ঘটনার কত বছর পর জন্মেছি। আমাকে কিছু করো না, আমাকে ছেড়ে দাও। ঠিক এভাবেই আমি অসহায় নির্দোষ ও ছোট বাচ্চা ছিলাম। আজ তোকে মরতেই হবে, মরতেই হবে। ঠিক সেই মুহূর্তেই ছায়ামূর্তিটি তার হাত লম্বা করে ওই লোকটার গলা চিপে ধরে। লোকটা ছটফট করতে করতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তার নিথর দেহটা পড়ে থাকে, আর দেহটা তুলে সরাসরি পুকুরের জলে ফেলে দেওয়া হয়। এই ভয়াবহ দৃশ্য দেখে সকলেই হতবাক। তাদের চোখ বড় বড় হয়ে যায়। দেবু কান্নায় ফেটে পড়ে। সে বলে, ছোট ভাইয়ের সাথে একই করলে তুমি, সে তো কিছুই জানতো না। না, তোর ভাই একদম ঠিক আছে। আমি শুধু ওর শরীরে প্রবেশ করেছি। ও কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে। ও এখন একটু বেহুশ আছে। এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে ভয়ানক ছায়ামূর্তিটি বাচ্চাটির আত্মা থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে অদৃশ্য হয়ে যায়।